বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে নিয়ে এলাম সুকান্ত দাসের কলমে ইন্সপেক্টর রুদ্র সিরিজের প্রথম গল্প পঞ্চধৃত। আজকে ইন্সপেক্টর রুদ্র চরিত্রে আছে আমাদের সবার প্রিয় গল্প দাদুর আসর এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার। আজকে গল্প পাঠে সায়ন্তন। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলো গল্পটা পুরোপুরি শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল। সন্ধ্যে থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। আকাশ কিন্তু আগের মতোই মেঘলা হয়ে রয়েছে। সেই মেঘলা আকাশের নিচে শহরের রাস্তাটা বড় বলে মনে হলেও ভেতরের দিকের রাস্তাগুলো প্রায় ফাঁকাই থাকে বলা যায়। শুধু ফাঁকা বললে ভুল হবে। এই ভেতরের দিকে বড় রাস্তা ছাড়িয়ে ছোট গলিটা যেখানে ঢুকেছে সেই গলিটার শেষ প্রান্তে একটা ছোট ফাঁকা জায়গা রয়েছে। সেখানে বোধহয় বড় ফ্ল্যাট তৈরির জন্য কাজকর্ম চলছে। এখানে ওখানে ইতস্তত ছড়িয়ে থাকা ইট, বালি, পাথর, এমনকি আরও অনেক কিছুই সাক্ষী রাখে সেই কনস্ট্রাকশনের কাজের। ছোট্ট রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে শহরের জঞ্জাল এবং কোলাহল পেরিয়ে ভেতরের দিকে হেঁটে চলেছিল একটি ছায়ামূর্তি। তাছাড়া এদিকে বেশ খানিকক্ষণ আগেই লোডশেডিং হয়ে রয়েছে। এই গলিটার ভেতরে আসলে বড় বড় বাড়িগুলোর পেছনের দিক রয়েছে, সামনের দিক খুব একটা নেই। তাই এই রাস্তায় মানুষের চলাচল খুব একটা হয় বলে মনে হয় না। শুধু রাস্তাটা শেষের দিকে গিয়ে পড়েছে পাশের একটা রাস্তার ওপর। তাই মাঝে মাঝে শর্টকাট করার জন্য মানুষ সেই পথ ধরে, নাহলে অনেকটা ঘুরে যেতে হয় তাদের। অন্ধকারের মধ্যে সেই ছায়ামূর্তিকে দেখে মনে হলো সে যেন এই রাস্তায় মাঝে মাঝেই চলাফেরা করে। রাস্তার গলি গালা সমস্ত কিছু যেন তার নখদর্পণে। নাহলে এমন একটা রাস্তায় আলো হাতে না নিয়ে পথ চলা শুধু বিপজ্জনক নয়, বোকামিও বটে। কারণ কোথায় কি রাস্তার ফুটে এসে দাঁড়িয়েছে, কোথায় ছোট বাচ্চা কোন দিক দিয়ে বেরিয়েছে তা আলোয় না দেখলে বোঝা সম্ভব নয়। এই অন্ধকারের মধ্যে যে ছায়ামূর্তির আশ্রয়ে সে চলেছে তার হাতে আলো যে নেই সে কথা মিথ্যে। তার হাতে একটা ছোট টর্চ রয়েছে আর সেটা মাঝে মাঝে জ্বলে উঠছে। ঠান্ডা একটা হাওয়া ছুটে আসছে ইট পাথরের বাড়িগুলোর কাছ থেকে। অন্ধকারে সেই ছায়ামূর্তি কিন্তু বারবার পেছনের দিকে তাকাচ্ছে, যেন মনে হচ্ছে তার পিছু পিছু কেউ এতক্ষণ ধরে হেঁটে আসছিল। আর এখন তাকে দেখা যাচ্ছে না বলে সামনের ছায়ামূর্তি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। আজকাল অপরাধীর তো অভাব নেই, বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে অপরাধ করে থাকে। ছায়ামূর্তি নিজের মনেই একবার বিড়বিড় করে কি যেন বলে উঠল, তারপর আবার হাঁটতে লাগলো। রাস্তাটা এখানে খানিকটা ফাঁকা জায়গার উপর দিয়ে গেছে। তারপর এগিয়ে গেলেই সামনে পড়বে বড় রাস্তা। বড় রাস্তাটা দুটো বড় দোকানের একদম মাঝখান দিয়ে পড়েছে। লোকটা দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে যখন বড় রাস্তা পেরিয়ে দুটো বড় দোকানের মাঝখান দিয়ে সামনের রাস্তায় পড়বে, তখনই অন্ধকারে দেখতে পেল সামনে একজন পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা দেখে এতক্ষণ ধরে হেঁটে আসতে থাকা ছায়ামূর্তি কিছুক্ষণের জন্য চমকে উঠল। আর আশেপাশে তাকিয়ে একবার দেখলে দেখা যায় কোথাও কেউ নেই। যে বড় রাস্তায় ওঠার কথা রয়েছে সেটা অনেকটা সামনে এগিয়ে গেলে পড়বে। তারপর ওখানে গেলে অনেক লোকজনের সমাগম রয়েছে, কিন্তু এদিকটা সামান্য ফাঁকা। বৃষ্টির জন্য তেমন লোকজন নেই। হাতে টর্চের আলোটা সামনের দিকে ফেলতেই ছায়ামূর্তিটাকে লোকটা দেখতে পেল। সামনে এসে দাঁড়িয়েছে সে। ইচ্ছে করে মুখটা কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। একটা চিৎকার লোকটার মুখ থেকে বেরিয়ে এলো। অনেক জোরে চিৎকার করে সে পেছনের দিকে দৌড়তে শুরু করলো, কারণ এখন সামনে আর পেছনে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। সে দৌড়ানো শুরু করতে পেছনে আসতে থাকা লোকটার হাতে একটা ছুরি উঠে এসেছে। আধো অন্ধকারের মধ্যে সেটা দেখার ক্ষমতা না থাকলেও সে বুঝতে পারে কোনো বিপদ হতে চলেছে। তখন সে আরও জোরে দৌড়তে শুরু করলো।
রাস্তায় ছুটে আসতে আসতে তার মুখ থেকে একটা চিৎকার বারবার বেরিয়ে আসতে লাগলো, কারণ পেছনের লোকটা ততক্ষণে তার বেশ খানিকটা কাছে এসে পড়েছে। সেদিকে পথে সামান্য সমস্যা থাকার জন্য ছায়ামূর্তির দৌড়তেও বেশ কষ্ট হচ্ছে। একসময় হোঁচট খেয়ে লোকটা মাটির ওপর পড়ে গেল, আর ঠিক তখনই যেন আকাশের বুক চিরে একবার বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় লোকটা মাটিতে পড়ার সাথে সাথে দেখল তার সামনে, অর্থাৎ কয়েক পা দূরে এসে যে দাঁড়িয়েছে, তার মাথার চুল বেশ লম্বা। তার মাথার চুলগুলো মুখের চারপাশে এসে পড়েছে। গোটা মুখ কালো কাপড়ে ঢাকা হলেও চোখের কাজটা খোলা রয়েছে, আর সেই দুটো চোখ যেন লোকটার ভালোভাবেই চেনা, যেন এর আগেও কোথাও দেখেছে সে ওই দুটো চোখ। কিন্তু ব্যাপারটা সামান্য মুহূর্তের জন্যই হলো। তারপর বিদ্যুতের আলো নিভে গেলে আগের মতো অন্ধকার হয়ে গেল চারপাশটা। যেন সেই মুহূর্তেই মনে হলো প্রথম পেছন থেকে হেঁটে আসা সেই লোকটা এখন সামনের ছায়ামূর্তির একদম কাছে এসে দাঁড়িয়েছে। মাটিতে পড়ে যাওয়ায় তার জামা কাপড়ে কাদা জল এসে লেগেছে। এখন সেই লোকটার সামনে এসে দাঁড়ানো লোকটা হাতের টর্চটা জ্বালতে যেতেই লোকটার মনে পড়ল ছায়ামূর্তির হাতের টর্চটা কোথায় যেন ছিটকে গেছে, আর সে সেটা খুঁজে পাচ্ছে না। এবার আস্তে আস্তে লোকটা বলে উঠল, কে তুমি? আমার আমার পিছু। তার কথাটা পুরোপুরি শেষ হলো না, কারণ ততক্ষণে সামনে এসে দাঁড়ানো লোকটার হাতে পাকড়াও করা ছুরিটা অন্ধকারের মধ্যে চকচক করে উঠেছে, আর তারপর সেই ছুরিটা ওপরের দিকে উঠে নেমে এসেছে লোকটার গলা লক্ষ্য করে। লোকটা প্রাণপণে সরে যাওয়ার জন্য একটু ছিটকে আসতেই শরীরটা গিয়ে পড়ল রাস্তার একপাশে। কিন্তু তাই বলে ওপরের দিকে দাঁড়িয়ে থাকা সেই আততায়ী কিন্তু থেমে থাকলো না। একটা গর্জন করে সে আরও একবার ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। পায়ে সমস্যা থাকার জন্য লোকটা তেমন দৌড়াদৌড়ি করতে পারছিল না, আর মাটিতে পড়ে যাওয়ার পর তার পায়ে আঘাত লেগেছে। একবার প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টায় দুটো হাত জোর করে সামনে এসে পড়ল, কিন্তু তার সামনে এসে যে দাঁড়িয়েছে তার গায়ে যেন ভীষণ জোর। তার পায়ের প্রবল একটা লাথিতে দুটো হাত ছিটকে গেল একপাশে, আর সেই ফাঁকে লোকটার মাথাটাকে একদম কানের কাছে এনে ফিস ফিস করে সেই আততায়ী একটা কথাই বলল, কর্মফল, কর্মফল যে সবাইকে ভোগ করতে হবে। কথাটা বলে সে আর অপেক্ষা না করে হাতে সেই ধারালো ছুরিটা গেঁথে দিল লোকটার গলার একপাশে। একটা প্রবল যন্ত্রণা মেশানো চিৎকার তার মুখ দিয়ে বেরিয়ে এলো। এই নিস্তব্ধ জায়গাটায় নিঝুম রাতের বেলায় তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না। পরপর বেশ কয়েকবার ছুরিটা ওপরের দিকে উঠে গেল, আর তারপরেই নেমে এলো নিচে, আর সেই রক্ত জড়িয়ে থাকা মানুষের শরীর ছুরিটা দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলল। তারপর একসময় যখন লোকটার কাতর গোঙানি থেমে এলো, তখন ছায়ামূর্তিটা উঠে দাঁড়ালো। বৃষ্টির মধ্যে বৃষ্টির জলে ছুরিতে লেগে থাকা রক্তটা ধুয়ে ফেলল। তারপর সেই ছুরিটা কোমরের একটা বিশেষ অংশে গুঁজে নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনের বড় রাস্তার দিকে। অন্ধকারে পড়ে রইল একটা মৃতদেহ, আর তার গলার একপাশ থেকে বেরিয়ে আসার রক্ত তখন বৃষ্টির জলে ধুয়ে যেতে শুরু করেছে। সামনের টেবিলের ওপর বাজতে থাকা টেলিফোনটা তুলে নিয়ে ইন্সপেক্টর সামন্ত কানে চেপে ধরতেই অপর প্রান্ত থেকে বেশ কড়া গলায় ধমক ভেসে এলো, এতগুলো দিন হয়ে গেল, তোমরা কি করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। এদিকে দেখতে দেখতে এই নিয়ে 4টে খুন হয়ে গেল। পাবলিক মিডিয়া সবাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে, তোমরা কি সেটা বুঝতে পারছো? মাঝখানে একটু কথা বলার সুযোগ পেয়ে সামন্তবাবু বলে উঠলেন, স্যার, আমরা সবটাই বুঝতে পারছি। আমাদের দিক থেকে আমরা সবটাই চেষ্টা করছি, তবে মার্ডার স্পটে কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। মার্ডার ওয়েপেন তো দূর, খুনি কিছুই রেখে যাচ্ছে না। তুমি কি মনে করো খুনি তোমার জন্য সব ক্লু রেখে যাবে, আর তুমি গিয়ে সেই ক্লু দিয়ে ফটাফট অপরাধীকে ধরে ফেলবে? এটা গোয়েন্দা গল্প নয়, কিংবা গোয়েন্দা উপন্যাস নয় সামন্ত।
বাস্তবে খুনিরা সূত্র বা ক্লু রেখে যায় না, সেটা খুঁজে বের করতে হয়। হ্যাঁ, আমরা সবটাই চেষ্টা করছি স্যার। পুলিশ পেট্রোলিংও বাড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া যে অঞ্চলে খুন হয়েছে সেখানেও। দেখো, পেট্রোলিং বাড়ানো হোক আর যাই করা হোক, আমার কিন্তু রেজাল্ট চাই এবার। এরপর যদি আরেকটা খুন হয় তাহলে কিন্তু কেসটা আমার উপরের মহলের হাতেই ছেড়ে দিতে হবে। তখন পুলিশের গোয়েন্দাকে এই কাজে নিযুক্ত করতে হবে। সেটা করতে আমায় বাধ্য করো না সামন্ত, মাথায় রেখো কথাটা। কমিশনার টেলিফোন কেটে দিতে সামনে এসে দাঁড়িয়েছে দীনেশ। সেই থানার সাব ইন্সপেক্টর। তার বয়স কম, তবে পুলিশ হিসেবে সে বেশ কড়া। সামন্তবাবুকে এমন হতাশভাবে বসে থাকতে দেখে দীনেশ বলে ওঠে, স্যার, আমি বুঝতে পারছি যে আপনার মেজাজটা এখন ঠিক নেই। বোধহয় কমিশনার সাহেব কিছু বলেছেন। তবে স্যার, আপনার মেজাজ খারাপ করার মতো আর একটা খবর আপনাকে দিতে হচ্ছে। সামন্তের ক্লান্ত হয়ে আসা মুখ কেমন যেন ঝলসে উঠল। তিনি বললেন, দীনেশ, দেখো, তুমি এটা বলো না যে আরও একটা খুনের। দীনেশের মুখটা যেন সামন্তবাবুর চেয়েও বেশি লজ্জিত বলে মনে হলো। সে সেভাবেই বলল, সেটা হচ্ছে কাল রাতে বা সন্ধ্যার একটু পরে একটা খুন হয়েছে। তবে মৃতদেহ পাওয়া গেছে একজনেরই। ভোরবেলায় মৃতদেহ জায়গাটা ঘিরে রাখা হয়েছে। তাতে কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না স্যার। এর আগেও তো লাভ হয়নি কোনো। মৃতদেহ মর্গে চালান করা হয়েছে স্যার। এই নিয়ে 5টা হলো স্যার। নো লেট। এবারে ওর কাছ থেকে কিছুই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু স্যার, আমি যেটা বলছিলাম সেই ব্যাপারটা নিয়ে যদি... বোকার মতো কথা বলো না দীনেশ। এতগুলো লোক মারা যাওয়ার পিছনে একজন থাকবে কি করে? যদি নেহাত কোনো পাগল না হয়। তবুও এদের মধ্যে তো কোনো লিঙ্ক আছে বলে তো আমার মনে হয় না। আর তুমি বলতে চাইছো এদের মারার পিছনে কোনো ঠান্ডা মাথার লোক রয়েছে? হ্যাঁ স্যার, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা খুব সামান্য কোনো সূত্র খুঁজে পাইনি। খুনটা যে করেছে সে এমনভাবেই করেছে যাতে কেউ দেখতে না পায়। প্রতিবারই সে বেছে নিয়েছে ফাঁকা জায়গা এবং খুন করার পরে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। আপনার কি মনে হয় স্যার, এটা কি কোনো পাগলের কাজ হতে পারে? হ্যাঁ, এসব ভেবে আর লাভ নেই দীনেশ। কমিশনার বলে দিয়েছেন, পঞ্চম খুন হলে কেসটা পুলিশের কাছ থেকে পুলিশ গোয়েন্দার হাতে চলে যাবে। আর পঞ্চম খুনের খবর তো তুমি নিজেই নিয়ে এসেছো। অর্থাৎ যা করেছো করছো, এবার হাত গুটিয়ে বসে থাকো। কিন্তু স্যার, এটা তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। আমরা থাকতে কোনো কেসের পুলিশের গোয়েন্দা হাত দেবে, এটা তো সম্মানের কথা নয় স্যার। কি আর করবো বলো তো? দীনেশ আর কিছু না বলে সামন্তবাবুর ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে ভাবতে থাকে, করার অনেক কিছুই ছিল স্যার। আপনি আমার কথা বিশ্বাস করতে চাইলেন না। আসলে আমার কথা বিশ্বাস করলে সেটা যদি সত্যি হয় সেই ভয়। সালা, পুলিশের এই ওপরে বসে থাকা মাথাগুলোই খারাপ। মনে মনে এমন ভাবতে লাগলো দীনেশ। আর এটাও ভাবতে লাগলো, কাল যেই অফিসারই আসুক না কেন তাকে একবার অন্তত তার ধারণাগুলোর কথা দীনেশ বলবে। শুধু ধারণা নয়, তার কাছে কেসের ব্যাপারে কিছু প্রমাণ রয়েছে। পুলিশ না পারুক, অন্তত পুলিশের গোয়েন্দা যদি অপরাধীকে ধরতে পারে তাতেও দীনেশ কিছুটা খুশি হবে। একটা নয়, পরপর 5-5টা খুন। এমন অপরাধীকে তো আর ছেড়ে দেওয়া যায় না। সামন্তবাবু নিজের চেয়ারে বসে ভাবতে লাগলেন, আবার পুলিশ কমিশনের কাছে ঠিক কি কি শুনতে হবে? ভালো লাগে না। সবই ভালো ছিল, আবার নতুন করে যে কি ঝামেলা তৈরি হলো। তবে পুলিশ কমিশনারকে যে পঞ্চম খুনের কথাটা জানাতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও টেলিফোনটা তুলে নিয়ে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে সামন্তবাবু বললেন, হ্যালো স্যার, বলছিলাম 5 নম্বর খুনটা কাল রাতেই হয়েছে। সামন্ত নিজের টেবিলের কাছে চেয়ারে বসে রয়েছে। বসে থাকতে থাকতে ভেতরে এসে ঢুকলো একটা সাদা রঙের পোশাক পরা মানুষ। তার মাথায় একটা গামছা। একটু তাড়াহুড়ো করে সে ভেতরে ঢোকে। সে সামন্তবাবুর ঘরে ঢুকবে তার ঠিক আগের মুহূর্তে বাইরে থাকা একজন কনস্টেবলকে উদ্দেশ্য করে সে বলে, বাবু বাবু একটা ঝামেলা হয়ে গেছে। রাস্তার ওই ধারে আমার এক বন্ধুকে কয়েকজন লোক মিলে খুব মারছে। আপনার একটু তাড়াতাড়ি চলুন। কনস্টেবল নিজের মতোই খৈনি ডলছিল।
এবার খৈনি ঝাড়তে ঝাড়তে সে বলল, হয়েছে কি? চুরি ডাকাতি হয়েছে নাকি? সেসব হলে এসো তাহলে, না হলে তোমাদের ছোটোখাটো মারামারি থামানোর মতো সময় নেই আমাদের কাছে। এখন এসো তো দেখি। লোকটা কিন্তু তবুও নাছোড়বান্দা, সেখান থেকে যেতে চায় না। সে আবার বলে, বাবু বাবু একবার শুনুন বাবু, আপনাদের যে অফিসার আছে তাকে একবার বলুন, একবার, তাহলে এসে যাবে। কনস্টেবলের খৈনি ডলা শেষ হয়ে গিয়েছিল। এবার সেটা মুখে ফেলে একটু বিরক্ত হয়ে লোকটার দিকে এগিয়ে এসে বলল, অফিসারের কি এখন নষ্ট করার মতো সময় আছে? যাও যাও, এখন এখান থেকে যাও। লোকটা বোধহয় মনে মনে খানিকটা বিষণ্ণ হলো, কিন্তু এখন আর কি করা যাবে? কিছুই করার নেই। তাই নিজের মতোই চলে যাচ্ছিল, কিন্তু এতক্ষণ ধরে বাইরের কথাবার্তা শুনে ভেতর থেকে দীনেশ বেরিয়ে এসে লোকটার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার বলো তো, তোমার কি হয়েছে? দেখুন না বাবু, আমি বললাম আমি আর আমার বন্ধুই সামনের বাজারে এসেছিলাম, তা ফেরার সময় কয়েকজন লোকের সাথে আমাদের একটু ঝগড়াঝাটি হয়ে গেছে। আমি ভয় পেয়েছি, পুলিশের কাছে সাহায্য চাওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু এই কনস্টেবল বলছে পুলিশের কাছে নাকি আমাদের জন্য এত সময় নেই, আপনারা নাকি খুব ব্যস্ত। কড়া চোখে কনস্টেবলের চোখের দিকে তাকাতেই কনস্টেবল আমতা আমতা করে বলল, মানে আসলে স্যার, এসব নেহাত তুচ্ছ খবর। এসব শুনে গিয়ে তারপর খালি হাতে ফিরে আসতে হয়। সেসব হলেও পুলিশের এটা কর্তব্য। যদি সেখানে সত্যি কিছু হয়ে থাকে তখন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে দীনেশ পুলিশের গাড়ি বের করতে বলল। পুলিশের ড্রাইভার সাথে দুজন কনস্টেবলকে নিয়ে আর ওই লোকটাকে জিপের পেছনের দিকে চাপিয়ে ওরা বেরিয়ে যায়। লোকটার দেখিয়ে দেওয়া ঠিকানা মতো ওরা যখন গিয়ে পৌঁছয় তখন দেখতে পায় সেটা কিন্তু কোনো বাজার নয়, একটা ছোট ফাঁকা মাঠ, আর মাঠের পাশে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটার নির্দেশ মতো সেই গাড়িটা মাঠের কাছে দাঁড় করাতেই দীনেশ অবাক হয়ে বলল, কিন্তু তুমি যে বলে তোমার কোনো বন্ধু? চিন্তা নেই স্যার, কিছুক্ষণ পর সব বুঝতে পারবেন। ব্যাপারটা ওদের মাথায় ঢুকছিল না। একজন কনস্টেবল ভয় ভয় বলে ওঠে, স্যার, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এরা দিনের বেলায় পুলিশদের থানা থেকে বার করেনি তো? লোকটা নিশ্চিন্তে জিপ থেকে নেমে এগিয়ে যায় সামনের গাড়িটার দিকে। ওরা এতটাই অবাক হয়েছিল যে কিছু বলার কথা কিংবা করার কথা ভুলেই যায়। উল্টে এগিয়ে গিয়ে পেছনের দরজাটা খুলে দেয়। তারপর সেখান থেকে বাইরে নেমে আসে একটা লোক। তার উচ্চতা প্রায় 6 ফুটের ওপরে। তার চোখে একটা রোদ চশমা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা হলেও বেশ সুন্দর, ফর্সা মুখ, ডান গালে ছোট্ট একটা কাটার দাগ রয়েছে। লোকটা যখন নেমে আসে তখন তার হাতে একটা সিগারেটের শেষ অংশ ধরানো। সেটা মাটির ওপর ছুঁড়ে ফেলে দিয়ে পায়ে পড়ে থাকা চমকালো বুট দিয়ে সিগারেটটা পিষে ফেলে। তারপর পেছনের লোকটার দিকে তাকিয়ে বলে, গুড জব, রিপোর্টটা এবার তৈরি করে দাও আমায়। সামনের লোকটা ততক্ষণে একটা হাত তুলে সেলাম করে। তারপর বলে, স্যারকে খুব একটা ভালো বলে মনে হলো না, একমাত্র এই ইন্সপেক্টর কাজের দিক থেকে ঠিক আছে, তাই এনাকে নিয়ে এলাম। ওকে, তুমি গাড়িতে ওঠো। এদিকে ওদের কথাবার্তার কিছু অল্প বিস্তর শুনতে পেয়ে দীনেশ গাড়ি থেকে নেমে এসে দাঁড়িয়েছিল। অবাক হয়ে দেখছিল আসলে এখানে কি ঘটে চলেছে। যদি তাদের কোনো ক্ষতি করার চেষ্টা কেউ করে থাকে সেটা তো এখন হচ্ছে না। কনস্টেবল দুজন গাড়ি থেকে নামতে সাহস পায়নি, এমনকি দীনেশ ড্রাইভারকে নামতে বারণ করেছে। দীনেশ আরেকটু এগিয়ে আসতে সামনের লোকটা বলে ওঠে, নমস্কার, আমি রুদ্র সেন ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। থানায় আজ সকালে আমার আসার কথা ছিল, কিন্তু আমি যেখানে যাই সেটা একটু খুঁচিয়ে দেখার চেষ্টা করি। ওই কোথায় ভুল রয়েছে আর কোথায় মাটি সলিড আর কোথায় পা দিলে পা ঢুকে যাবে, সেটা না দেখে তো আর পা ফেলা যাবে না। কি বলেন মিস্টার? দীনেশ রুদ্র সেনের কথা আগেই শুনেছে, কিন্তু তাকে এমন একটা নাটকীয় অবতারণায় দেখে কিছুটা অবাক হয়েছিল সে। তবে রুদ্রের কথা শুনে সামনে এগিয়ে গিয়ে বলল, আমি দীনেশ রায়, এই থানায় সাব ইন্সপেক্টর। স্যার, আপনি এইভাবে এলেন কেন? আর আপনার তো সোজা থানায় আসার কথা ছিল। থানা হলো অনেকটা ওই হোটেলের মতো,
সালা সাজিয়ে রাখা রেন্ডিখানাগুলোর মতন। আসলে সামনে যাই দেখি না কেন, ভিতরে কিন্তু কাজ একটাই। এভাবে একটু দেখে নিতে চাইছিলাম আর কি। তবে ঠিক আছে, একটা কাজ করতে হবে। থানায় গিয়ে এই 5টা খুনের কেসের যে সমস্ত ফাইল রয়েছে, আপাতত সবকটা ফাইল তুলে নিয়ে আসতে হবে। বুঝলে দীনেশ? হ্যাঁ স্যার, বুঝেছি। তোমায় আমার সাথে গোটা কেসটায় থাকতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম আমায় একাই কাজ করতে হবে, কিন্তু তুমি তো রয়েছো। তাছাড়া আমারও কয়েকজন লোকজন রয়েছে। গোটা কেসের গল্পটা আমায় একটু শোনাতে হবে। তার আগে থানা থেকে ঘুরে আসি, চলো। থানায় পৌঁছানোর আগেই দীনেশ কেসের ব্যাপারে সমস্ত কিছুই খুলে বলে ইন্সপেক্টর রুদ্র সেনকে। রুদ্রকে তার সাথে এটাও বলে যে 4 নম্বর খুনটা হওয়া পর্যন্ত কেসটা তাদের হাতেই ছিল, তবে 5 নম্বর খুনটা হয়ে যাওয়ায় পুলিশ কমিশনার আর কোনো রকম সুযোগ দিতে চায়নি। রুদ্র এসে বলে, জেনারেলি পুলিশের কাজে পুলিশের গোয়েন্দার হাত দেওয়াটা খারাপ কিছু নয়। আসলে তোমাদের অনেক কিছু নিয়েই কাজ করতে হয়, অনেক কিছুতে তোমরা ব্যস্ত থাকো। তাই একটা ব্যাপার নিয়ে তদন্ত করে সেটা বার করা তোমাদের পক্ষে সহজ কাজ নয়। আর তোমাদের সাহায্য করার জন্য তো আমাদের মতন পুলিশের গোয়েন্দারা রয়েইছে, তো মন খারাপ করার কিছু নেই। তাছাড়া নিজেদের ছোট মনে করারও কিছু নেই, বুঝলে দীনেশ? আমরা একে অপরের সহযোগী মাত্র। যে ইন্সপেক্টর রুদ্র এত সুন্দরভাবে দীনেশের সাথে কথা বলল, সে যখন থানায় পৌঁছলো তখন তার রূপ কিন্তু বদলে গেল। থানায় ঢুকতে না ঢুকতেই রুদ্র বলে উঠল, এই, তোমাদের বড়বাবু কোথায়? উনি কোথায়? বলো ইন্সপেক্টর রুদ্র এসেছে। সকলে জানতো পুলিশের গোয়েন্দার আসার কথা ছিল, তাই আর সময় নষ্ট না করে সামন্তবাবুর কানে কথাটা তুলতেই তিনি ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। তারপর বললেন, নমস্কার স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি টেলিফোন করে দিতেন, তাহলে আমরাই এগিয়ে যেতাম। আর আপনাদের কাজ যে কেমন হয় সেটা তো আমি আগে দেখে নিয়েছি। যা বালের কাজ সারা। শেষের কথাটা রুদ্র বলে হাতটা মুখের কাছে নিয়ে গোঁফের ওপর হাত বোলাতে বোলাতে এবার বলল, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আপনি বরং ফাইলগুলো আমায় দিন, ফাইলপত্রগুলো একটু দেখি। ও, কাজটা আজ থেকে শুরু করতে হবে। এই কাজে আমার যা যা লাগবে সমস্ত কিছু আছে। এই দিনেশও থাকবে আমার সাথে। স্যার, আপনি চাইলে আমি আপনার সাথে গাড়িতে করে যেতে হলে আপনি আমার সঙ্গে যেতে পারেন, কিন্তু এসব অপরাধী তো আর আমাদের ভরসায় বসে থাকবে না, তাই না? যে টুক করে গাড়ি নিয়ে যাবো আর টুক করে তুলে নিয়ে আসবো। ম্যারাথন দৌড়েছেন কখনো? ম্যারাথন দৌড়েছেন? এই কথায় একজন কনস্টেবল ফিক করে হেসে ফেলল। তাই দেখে সামন্তবাবু একটু রেগে গেলেও কিছু বলতে পারলেন না। ইন্সপেক্টর রুদ্র আবার বলল, স্যার, আপনার এই এই ভরি নিয়ে অপরাধীকে ধরা যাবে না। তার চেয়ে বরং আপনি থানাতেই বসুন। অপরাধীকে ধরা হয়ে গেলে আপনাকে নিশ্চয়ই জানাবো। দীনেশ, চলো, আর দেরি করলে হবে না। আর রিপোর্টগুলো নিয়ে নাও, আর সব কিছু ভালো করে দেখে নাও। সামন্তবাবু, দীনেশকে নিয়ে গেলাম, এদিকটা কয়েকদিন আপনি সামলে নিন। সামন্তবাবু মুখে কিছু না বললেও মুখটা বেজার করেছিলেন। সেভাবেই ইন্সপেক্টর রুদ্রের কথায় সম্মতি জানালেন। রুদ্র আর দীনেশ বেরিয়ে এলো থানা থেকে। ওদের গাড়িটা থানার বাইরে অপেক্ষা করছে। গাড়ির পেছনে একজন বসে রয়েছে, সামনে ড্রাইভার। ওরা দুজন গাড়িতে উঠতেই আস্তে আস্তে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। রুদ্র যেন ফিসফিস করে বলে উঠল, এমন ভুলও মন নিয়ে কি করে পুলিশের চাকরি পাওয়া যায়? ভুল করছেন স্যার। চাকরি পাওয়ার পরে যারা খুব মন দিয়ে কাজ করে, এটা তাদেরই হয়। দীনেশের মজার ছলে বলা কথাটায় এবার রুদ্র হেসে উঠল। দীনেশ বুঝতে পারছিল রুদ্র পুলিশের গোয়েন্দা হলেও মানুষটা একটু অন্যরকম। তাই প্রথম দিন সেই থানায় দেখে নিতে চাইছিল তাকে কে সাহায্য করতে পারে, আর তাই সে দীনেশকে বেছে নিয়েছে। দীনেশ 5টা খুনের ব্যাপারে অনেক কিছুই তথ্য নিজের মতো জোগাড় করেছিল। সেই সমস্ত তথ্য এবার রুদ্রের কাজে লাগবে। স্যার, 5টা যে খুন হয়েছে, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা লিঙ্ক রয়েছে। আমি সেটা খুঁজে বার করেছি। কেমন লিঙ্ক? যে 5 জন মারা গেছে তাদের সবার মৃত্যুটা হয়েছে রাতের বেলায়। আর তাছাড়াও তাদের সবার মৃতদেহ পাওয়া গেছে এমন একটা জায়গায় যেটা ফাঁকা জায়গা, যেখানে লোক চলাচল খুব একটা বেশি নেই। এগুলো আমি জানি দীনেশ, ফাইল আমিও দেখেছি। এই সাধারণ ব্যাপারগুলো। সরি স্যার, তবে আমার ব্যাপারটা কিন্তু সাধারণ বলে মনে হচ্ছে না।
5 জনকে একইভাবে প্রায় একই সময় ফাঁকা জায়গায় খুন করা অপরাধী কখনোই আলাদা হতে পারে না। আমার মনে হয় গোটা কাজটা একজনই করেছে, আর না হলে এর পেছনে একটা দল রয়েছে যারা কাজটা করছে, কারণ এদেরকে মারার জন্য এদেরকে অনুসরণ করার প্রয়োজন। কাজটা একজন করলে তার পক্ষে এতটা কম সময়ের মধ্যে কাজটা করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। ব্যাপারটা তো এমনও হতে পারে যে খুনি এদের অনেক দিন ধরেই অনুসরণ করছিল, তারপর এক এক করে বেছে নিয়ে খুনগুলো করেছে। প্রথম খুনটা হয়েছে একটা ফাঁকা জলাশয়ের ধারে, সেটা হয়েছে রাতের বেলায়। এদিকে পঞ্চম খুনটা হয়েছে বড় রাস্তা থেকে একটু ভেতরে, বাজারের মাঝখান থেকে যাতায়াতের ছোট্ট রাস্তার মধ্যে। বাকি খুনগুলো এমনই অন্যান্য জায়গায় হয়েছে যেখান থেকে এত রাতে হঠাৎ করে কারোর গিয়ে পড়াটা আশা করা যায় না, কিন্তু খুনি সেটা জানতো যে সে ওখানে যাবে। আচ্ছা স্যার, ব্যাপারটা এমন হতে পারে না যে খুনি সেই হয়তো ওদেরকে ওখানে ডেকে এনেছিল? হ্যাঁ, এটাও তো হতে পারে দীনেশ। খুনের হাত থেকে বাঁচার জন্যই তারা দৌড়তে দৌড়তে সেখানে গিয়েছিল, কারণ পঞ্চম খুনের ব্যাপারে মাটিতে মুখ থুবড়ে পড়ে যাওয়ার একটা চিহ্ন মাটিতে রয়েছে। তাহলে স্যার আমাদের এখন কাজটা কি হবে? কিভাবে আমরা এই তদন্ত শুরু করব স্যার? আমাদের প্রথমে একটা কাজ করতে হবে দীনেশ। যারা যারা মারা গেছে তাদের ব্যাপারে বেশ ভালো করে খোঁজ খবর নিতে হবে। তাদের কাজকর্ম, তাদের সাথে থাকা মানুষজন, তাদের অতীত, তাদের বর্তমান, সমস্ত কিছু একদম জলের মতো পরিষ্কার করে তুলতে হবে। তবে এই কাজটা শুধু তোমায় একা করতে হবে না, আমি আরও একজনকে এই কাজে লাগাচ্ছি। মানে একজন না, 2 জনকে, আর তুমি নিয়ে 3 জন। তোমরা 3 জন মিলে এই 5 জনের ব্যাপারে সমস্ত খোঁজ খবর এনে দেবে আমাকে। ততদিনে আমি এই খুনের প্যাটার্নগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। প্রত্যেকটা খুন হয়েছে ছুরি দিয়ে আঘাত করার ফলে মৃত্যু হয়েছে, অথচ ছুরিটা নেহাত ছোট কোনো ছুরি না, বেশ বড়। এই যেমন ধরো একটা ছোটোখাটো তলোয়ার যতটা বড় হয়, তার থেকে সামান্য কিছুটা ছোট। অবাক করার বিষয় হলো এমন ছুরি সচরাচর দেখা যায় না। কিন্তু তাহলে স্যার আমি কার ব্যাপারে খোঁজ নেব? প্রথম ও দ্বিতীয় খুনের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠানো হয়ে গেছে। তুমি তৃতীয় যে লোকটি মারা গেছে, অর্থাৎ বিনয় হালদার, তার ব্যাপারে খোঁজ খবর নাও। আর তার ব্যাপারে ছোট থেকে ছোট সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমার চাই। কাজটা বেশ ভালোভাবে করতে হবে। আমি চাই না এই কাজে কোনো একটা সামান্য ফাঁক থেকে যাক। দীনেশ, একটা কথা মাথায় রাখবে, এই খুনিকে যতদিন না ধরতে পারবো ততদিন কিন্তু আরও একটা খুন হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আর এই গোটা শহরের দায়িত্ব এখন আমাদের উপর, মাথায় থাকে যেন। ইন্সপেক্টর রুদ্রের শক্ত গলায় বলা কথাগুলো দীনেশ বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরেছিল তার উপর ঠিক কত বড় একটা দায়িত্ব ইন্সপেক্টর রুদ্র চাপিয়ে দিয়েছে। তাকে দলে নেওয়া মানে তার উপর ইন্সপেক্টর রুদ্র ভরসা করছে যে ওই প্রখ্যাত অপরাধীকে তারা ধরতে পারবে, আর দীনেশ এই কাজে তাকে সাহায্য করতে পারবে। দীনেশ মুখে কিছু বলল না, একটা স্যালিউট করে ঘর থেকে বেরিয়ে গেল। দীনেশ চলে যেতে ইন্সপেক্টর রুদ্র উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর ঘরে এসে সামনে রাখা সাদা ব্ল্যাকবোর্ডে শহরের লোকেশনের ম্যাপটা, যেটা অনেক আগেই আঁকা হয়ে গেছে, সেটা নিয়ে পড়ল। 5টা খুন হয়েছে প্রায় 5টা জায়গায়। তার মধ্যে কোনো এক ধরনের প্যাটার্ন রয়েছে কিনা সেটা খুঁজে বার করার চেষ্টা করতে লাগলো। তাদের মধ্যে কোনো লিঙ্ক যে রয়েছে সেটা ভাবাই মুশকিল, কারণ তাদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ কোনো উচ্চপদস্থ অফিসার, কেউ অতি সাধারণ মানুষ, আবার কেউ একজন রাস্তার পাশে বসে থাকা ভিখারি। বাকিদের কথা না হয় ধরে নেওয়া যেতে পারে কোনো কারণ রয়েছে, কিন্তু একটা ভিখারিকে কেউ কেন খুন করতে যাবে? তার সাথে কি শত্রুতাই বা থাকতে পারে কারো? যদি খুন করে মৃতদেহ লোপাট করে দেওয়া হতো তাহলেও বোঝা যেত যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুনটা করা হয়েছে, কিন্তু না। রুদ্র সামনে রাখা চেয়ারে বসে সামনের সাদা ব্ল্যাকবোর্ডে আঁকা শহরের ম্যাপের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমি ঠিক ধরবই। কাজ চলতে থাকে। দীনেশ এবং ইন্সপেক্টর রুদ্রের লাগিয়ে রাখা আরও 2 জন লোক একভাবে কাজ করে যেতে লাগলো। অনেক কিছু জানা গেল, আর সেই সমস্ত তথ্য এসে পৌঁছল ইন্সপেক্টর রুদ্রের কাছে। 2 দিন পরের একসঙ্গে রুদ্রের জন্য বরাদ্দ একটা বাড়িতে ওরা 4 জন মিলে বসে কাজ করছিল। ইন্সপেক্টর রুদ্র, সাব ইন্সপেক্টর দীনেশ এবং রুদ্রের সাথে থাকা 2 জন যারা
এই কেসে সব সময় তাকে সাহায্য করে চলেছে। দরজাটা ভালো করে বন্ধ করে দেওয়া ছিল। কাঁচের জানলা হওয়ায় ভেতর থেকে বাইরের সমস্ত কিছু দেখা গেল, কিন্তু বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। হঠাৎ করেই দীনেশের মনে হলো কাঁচের জানলার বাইরে কেউ যেন এসে দাঁড়িয়েছে। প্রথমটায় কেউ তেমন খেয়াল করেনি, কারণ সকলেই নিজের কাজে ব্যস্ত ছিল, কথাবার্তা চলছে। হঠাৎ এমন সময় দীনেশ উঠে গিয়ে দরজার দিকে চলে যায়। তাকে দেখে অবাক হয়ে কেউ কিছু বলার আগেই দীনেশ বাইরের দিকে বেরিয়ে আসে। ওরা বেরিয়ে আসার আগেই দীনেশ ততক্ষণে এক দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে। এই বাড়িটার আশেপাশে একটা ছোট বাগান মতো রয়েছে। তারপর শুরু হয়েছে রাস্তা। সেই রাস্তার দিকে দীনেশকে দৌড়তে দেখা গেল। ইন্সপেক্টর রুদ্র চিৎকার করে বলে উঠল, দীনেশ, যেও না ওভাবে যেও না, কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। কথা বলতে বলতে ওরা তিনজনও দীনেশকে উদ্দেশ্য করে দৌড়তে দৌড়তে একটা ব্যাপার বুঝতে পারল। দীনেশ কারোর একটা পেছনে দৌড়চ্ছে বটে, কিন্তু দীনেশের পেছনে রয়েছে আরো দুজন। রুদ্র চমকে উঠল, মনে মনে ভাবল দীনেশের কোনো বিপদ না ঘটে যায়। রাস্তাটা এদিকটায় বেশ ফাঁকা। দেখে দেখে রুদ্র এমন একটা জায়গা নিজের জন্য পছন্দ করেছিল। আসলে এটা একটা সরকারি হল। বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য পাশে একটা বড় লজ মতো রয়েছে, সেটা ভাড়া দেওয়া হয়। রুদ্র বেছে বেছে নিয়েছিল তার পাশের ছোট্ট একটা ঘর, যেখানে সে থাকতে পারবে। কাজের জন্য একটা লোক রয়েছে, রান্নাবান্না সমস্ত সে করে দিয়ে চলে যায়। যতটা গোপনে থাকা সম্ভব সেখানে থাকা যায়, তাই সেখানেই রুদ্র থাকতে চেয়েছিল। কিন্তু তারপরেও কারোর নজর পড়ল তাদের ওপর। এদিকে দীনেশ বাড়ি থেকে বেরিয়ে লোকটাকে দেখতে পেয়েছিল জানলার কাছে। দীনেশকে দেখে লোকটা তাড়াতাড়ি ছুটে বাড়িটা পার করে বেরিয়ে গিয়েছিল রাস্তায়। রাস্তায় দীনেশ ওদের পিছু পিছু দৌড়চ্ছিল। কোমর থেকে রিভলভার খুলে নিয়ে চিৎকার করে বলেছিল, দাঁড়াও দাঁড়াও বলছি, না হলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। সামনে দৌড়তে থাকা লোকটার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, যেন সে জানে দীনেশ গুলি চালাতে পারবে না, আর চালালেও সেটা পা পর্যন্ত। তার বেশি গুলি চালানোর হিম্মত পুলিশের নেই। তাই সামনের দিকে দৌড়তে দৌড়তে কখন যে তার পেছনে দুটো লোক ছুটতে শুরু করেছে সেটা লোকটা খেয়াল করেনি। পেছন থেকে রুদ্র এবং দুজন ছুটে আসছিল। এবার রুদ্র থাকতে না পেরে একটা গুলি চালালো, আর সেই গুলির শব্দে দীনেশ পেছনে ঘুরতেই দেখতে পেল তার ঠিক পেছনে দুজনে এগিয়ে আসছে। তাদের মুখে কালো কাপড় চাপা দেওয়া, চোখের পলকে সামনের দিকে এগিয়ে এলো দীনেশ। কিছু বুঝে ওঠার আগেই একটা ধারালো ছুরির আঘাতে তার বাঁ হাতের খানিকটা কেটে গেল। প্রবল বেগে একজনের ধাক্কায় দীনেশ গিয়ে পড়ল রাস্তার একপাশে। গুলি চালানোর কথাটা সে ভুলে গিয়েছিল মুহূর্তের জন্য, আর তার মধ্যে একটা ব্যাপার ঘটে গেল। তার হাতের পিস্তল গিয়ে পড়ল খানিকটা দূরে। রাস্তার পাশে গড়িয়ে পড়ার সাথে সাথে পেছনের দিক থেকে আরেকটা গুলি ছুটে এলো, কিন্তু গুলিটা কারোর গায়ে লাগলো না। সামনের দুজন এবং আরো সামনের একজন ততক্ষণে কোথায় যেন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়েছে। হাত থেকে রক্ত বেরোতে লাগলো। দীনেশ কোনো রকমে উঠে বসতেই রুদ্র এবং বাকি দুজন সেখানে চলে আসে। রুদ্র একটু মাথা ঝুঁকিয়ে কড়া গলায় বলল, দীনেশ, এইভাবে বোকার মতো একা একা বেরিয়ে পড়লে চলবে না। তুমি বুঝতে পারছো না আমরা যাদের পিছনে রয়েছি তারাও আমাদের খবরটা পেয়েছে? আমি ভেবেছিলাম একজন রয়েছে স্যার, কিন্তু ওরা যে দুজন রয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তোমার হাতে তো পিস্তল ছিল, তাহলে গুলি চালালে না কেন? আমি গুলি চালাতে পারছিলাম না কারণ ওই লোক দুটোর থেকে তোমার দূরত্ব খুব বেশি ছিল না। যদি কোনোভাবে গুলি তোমার গায়ে লেগে যায় তাই। পুলিশের যে গুলি চালানোর সোজাসুজি অনুমতি নেই সে কথা তো আপনিও জানেন স্যার। প্রথমে আমাদের গুলি চালাতে হয় ভয় দেখানোর জন্য, সেটাও আকাশের দিকে তাক করে। তারপর খুব প্রয়োজন হলে গুলি চালাতে হয় পায়ে, কিন্তু তাতে তো কোনো কাজ হতো না, তাই অকারণে আমি গুলিটা চালাইনি। দীনেশের বাঁ হাতে একটা রুমাল বেঁধে দিল ইন্সপেক্টর রুদ্র। তারপর উঠে দাঁড়িয়ে রুদ্র বলল, তুমি হাঁটতে পারবে তো দীনেশ, নাকি তোমায় ধরবো? এই তোমরা একটু ওকে ধরে নিয়ে। দীনেশ এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। রুদ্রর কথা শুনে তাড়াতাড়ি বলল, না স্যার, আমি উঠতে পারবো। স্যার, হাতের কাছ থেকে শয়তানটা বেরিয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না, সেটাই বারবার মনের মধ্যে। রুদ্র সামনের দিকে তাকালো, তারপর বলল, চিন্তা নেই দীনেশ, ওদের আমরা ধরবই। তোমার গায়ে হাত দেওয়ার ফল ওদের ভুগতেই হবে।
একটাকেও সালা ছাড়বো না আমি, বাঞ্চতের বাচ্চাগুলো। দীনেশ তাকিয়ে দেখল এই অন্ধকারে রুদ্রের চোখ কেমন যেন চকচক করছে। রাস্তার সামনে অন্ধকারের দিকে তাকিয়ে রুদ্র শেষের কথাগুলো বলল। সামান্য ওষুধপত্র আর ব্যান্ডেজ দেওয়াতেই দীনেশ সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু কাজের কাজ এখনো কিছুই হয়নি। ওই 5 জনের মধ্যে 3 জনের ব্যাপারে সমস্ত খোঁজ খবর পাওয়া গেছে। 3 জনের মধ্যে একজন রয়েছেন ব্যবসায়ী, নাম সুবোধ বিশ্বাস। মোটামুটি তার সম্পর্কে যা ধারণা করা গেছে তাতে লোকটা খুব একটা সুবিধের নয়। তাছাড়া মহাজনী ব্যবসা রয়েছে, লোককে টাকা দিয়ে তারপর সুদ সমেত আদায় করেন। দ্বিতীয় লোক, অর্থাৎ যে লোকটা আগে একজন সরকারি কর্মচারী ছিলেন তবে বর্তমানে তিনি রিটায়ার করে গিয়েছিলেন, তার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে গিয়ে জানা গেছে সরকারি কর্মচারী থাকাকালীন তিনি অনেক 2 নম্বরই কাজ করেছেন। তৃতীয় খুনটা হয়েছে একটা ভিখারির, তার ব্যাপারে খুব বেশি কিছু জানা যায়নি, তবে যে এলাকায় সে থাকতো সেই এলাকায় আরো কয়েকজনের কাছ থেকে জানা গেছে খুব একটা ভালো লোক সে ছিল না। ভিকে টাকা জোগাড় করে সে নেশা করত, আর নেশা করার পর রাস্তা দিয়ে যাওয়া লোকজনদের সাথে খারাপ ব্যবহার করত। সমস্ত কিছু তথ্য প্রমাণ থেকে একটা ব্যাপার পরিষ্কার হয়ে এলো, এই 3 জনই আসলে খুব একটা ভালো লোক ছিলেন না। তাই 3 জনের শত্রু থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বাকি রইল 2 জনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া। দীনেশের হাতে চোট পাওয়ায় দীনেশকে এই অবস্থায় আর কোথাও পাঠাতে রাজি হলেন না রুদ্র। বাকিরা কাজ করতে লাগলো, দীনেশ আর রুদ্র সেই বাড়িতেই রইল। একটা দিন কেটে যেতেই দীনেশের হাতের চোট সামান্য ভালো হয়ে যায়। তাই কাজ শুরু করতেই দীনেশ বলল, একটা ব্যাপার তো বোঝাই যাচ্ছে স্যার, যারা খুন হয়েছে তারা খুব একটা ভালো লোক না। তার মানে এই গোটা ঘটনার পিছনে এমন কেউ আছে যে এদের দ্বারা একসময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু তারা কারা? আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যারা এই মানুষগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তোমার পেছনে সেদিন 3 জন ছিল দীনেশ, তার মানে এই গোটা ঘটনার পেছনে একজনের হাত নেই, বেশ কয়েকজন রয়েছে। গোটা দলটাকেই আমাদের ধরতে হবে, না হলে কিন্তু এই খুনগুলো বন্ধ হবে না। ওদের কাজ চলতে লাগলো। এদিকে কাজ চলতে লাগলো খুনিদেরও। মাত্র 2 দিনের মাথায় রাতের বেলা আরও একটা খুন হলো। ইন্সপেক্টর রুদ্রের গুপ্ত বাড়িতে টেলিফোন ব্যবস্থাও রয়েছে। টেলিফোনে রুদ্রের সাথে পুলিশ কমিশনারের বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। তারপর টেলিফোনে রুদ্র বলে উঠল, এবার যে মারা গেছে সে আসলে পুলিশের একজন কর্মকর্তা, তবে রিটায়ার করার সময় চলে এসেছিল। কিন্তু পুলিশের গুপ্ত খবরে যতটা জানা গেছে এই লোকটি ঘুষ নিত এবং পুলিশের ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক অন্যায় কাজ করেছে। স্যার, কথাটা বলা হয়তো উচিত হবে না, তবুও বলছি, অপরাধীরা যাদের মেরেছে আসলে তাদের মারা বা শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের হাত বাঁধা। ওই রাজনীতি আর কিছু আইনি নিয়ম আছে তার কাছে, কিন্তু অপরাধীদের হাত বাঁধা নেই। তাই কথাটা শেষ হতে না হতেই চেয়ার থেকে উঠে পড়ে। তারপর সামনের টেবিলের ওপর একটা সজোরে ঘুষি মেরে রুদ্র বলে, তুমিও বুঝতে পারছো না? অপরাধীরা ভালোর জন্য নয়, খারাপের জন্যই করে। অপরাধ করলে সে অপরাধী হবে। তাদের এভাবে খোলামেলায় ঘুরতে দেওয়া যেতে পারে না গো, নাহলে একদিন তারাই এমন কিছু করে বসে যেটা মেনে নেওয়ার মতো অবস্থা থাকবে না। আমি সবটাই জানি, কিন্তু তাদের ধরবেন কি করে? একবার বলুন, এই শহরেতে এমন মানুষ অনেক আছে যারা গোটা জীবনে অনেক অনেক অন্যায় করেছে। তাই এমন মানুষকে খুঁজে বার করা তো খুব একটা সহজ হবে না। কোনো না কোনো রাস্তা আছে দীনেশ, আমরা ঠিক খুঁজে বার করব। আমাদের একটা কাজ করতে হবে, এই যারা যারা মারা গেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতেই হবে। আর এসব খোঁজ খবরের দ্বারা এদের মধ্যে কোনো লিঙ্ক রয়েছে নাকি সেটা দেখতে হবে। আর শেষে যে মারা গেছে, অর্থাৎ 6 নম্বর খুন যেটা হয়েছে, তার ব্যাপারে যে সমস্ত তথ্য পাওয়া যায় সব জোগাড় করতে হবে। আমাদের যত দেরি হবে তত কিন্তু কারো না কারো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা গোটা দিনের মধ্যে নতুন কিছু খবর পাওয়া যায়। যে লোকটা শেষে খুন হয়েছে সেদিন রাতে তার সাথে আরও একজন ছিল। রাতের অন্ধকারে গোটা 5 জনের একটা দল ওই 2টো লোককে তাড়া করে বলে লোকটা জানায়, আর তারপরেই তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরদিন সকালে ওই ভদ্রলোকের মৃতদেহ পাওয়া যায়। প্রথমে লোকটা ভয়ে কিছু বলতে চায় না, কিন্তু পুলিশের খবরে উঠে আসে ভিকটিমের সাথেই লোকটা শেষবার ছিল, তাই তার উপরেই এবার সবার সন্দেহ হয়।
লোকটাকে যখন থানায় নিয়ে আসা হয় তখন সেখানে গিয়ে পৌঁছয় রুদ্র এবং তার দল। পুলিশি জেরার পর সেই লোকটাকে একটা আলাদা ঘরে বসানো হয়। সেখানে উপস্থিত থাকে রুদ্র, দীনেশ এবং বাকি দুজন। মুখোমুখি চেয়ারে বসে রুদ্র প্রশ্ন করে, দেখো, তুমি যে কিছু করনি সেটা আমরা জানি, কিন্তু শেষবার তুমি ছিলে ওই লোকটার সাথে, মানে যে মারা গিয়েছে। সে তোমার কে হয়? রজত রায় আসলে আমার কেউই হয় না। তার দোকানে আমি হিসাবপত্র দেখার কাজ করি। প্রতিদিন রাতেই আমরা ওখান থেকে ফিরে আসি। কাল রাতে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল, আর আকাশের অবস্থা একটু খারাপ থাকার জন্য লোকজনও কম ছিল রাস্তাঘাটে। তারপর কি ঘটেছিল সেটা আমায় আরেকবার খুলে বলো তো। আমরা যখন দোকান বন্ধ করে রাস্তায় নামি তখন আকাশটা কালো হয়ে এসেছে। বোঝা যাচ্ছে যে একটু পরেই বৃষ্টি হবে, তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। বাজার থেকে বেরিয়ে ভেতরের ছোট গলি দিয়ে আমরা প্রতিদিনই যাই, তাহলে যেতেও সুবিধা হয়, তাড়াতাড়িও হয়। না হলে বড় রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। যদিও মালিকের কাছে টাকা পয়সা সামান্য সবসময় থাকে, তবে সেটা নিয়ে মালিক খুব একটা ভাবে না। সেদিনও তেমনই বেরিয়ে পড়েছিল, আর রাস্তা দিয়ে অনেকটা আসার পরে মনে হলো আমাদের পেছনে কারা যেন আসছে। মালিক ভেবেছিল গুন্ডা বা ছিনতাইবাজ, এমনই কেউ একটা হবে, তাই মালিক ভয় পেয়েছিল। কিন্তু যারা আসছিল তারা অনেকটা দূরে চুপ করে দাঁড়িয়েছিল। আমি তাকিয়ে অল্প আধো অন্ধকারে বুঝতে পারছিলাম যে তাদের মাথাটা কেমন যেন কালো কাপড়ে ঢাকা। তারপর তারা হঠাৎ করে আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করলো। মালিক আর আমি দুজনেই দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি মালিকের থেকে আলাদা হয়ে পড়ছিলাম। অনেকটা দৌড়ে আসার পর দেখি লোকগুলো আমার পেছনে আসছে না। বুঝতে পারলাম তারা মালিকের পেছনেই গেছে। আমি ভেবেছিলাম হয়তো তারা টাকা পয়সা নেওয়ার জন্য এসেছে। ভয় ভয় সে রাতটা আমি দৌড়ে বাড়িতে যাই। পরদিন সকালে মালিকের বাড়িতে গিয়ে সমস্তটা বলতেই মালিকের বাড়ির লোকেরা জানায় যে মালিক সারা রাত বাড়িতে আসেনি। তারপর তো পুলিশে জানানো হয় এবং মালিকের মৃতদেহটা পাওয়া যায়। তোমার কি মনে হয় টাকার জন্য তোমার মালিককে খুন করা হয়েছে? স্যার, মালিকের কাছে যা টাকা ছিল পুরো টাকাটাই তার মৃতদেহের কাছ থেকে পাওয়া গেছে। আমি তো নিজেই হিসেব করে দিয়েছিলাম। আমি জানি টাকার জন্য খুনটা হয়নি, আমার মনে হয় অন্য কোনো কারণে খুনটা হয়েছে। তোমার মালিকের কোনো শত্রু আছে বলে তুমি জানো? মানে যে তাকে খুন করতে পারে? না স্যার, খুব একটা ভালো লাগছিল না আমার কাজ করতে। কারণ ব্যবসার কাজের জন্য কিংবা অন্য কোনো কারণেই হোক, মালিক যে খুব একটা ভালো নয় সেটা আমিও জানি, কিন্তু টাকার জন্য কাজ করতে হয়, বুঝতেই তো পারছেন স্যার। অবিনাশ, দেখো, এই মুহূর্তে সেই 5 জনের দলটাকেই খুঁজছি। আসলে তাদের খুঁজে পাওয়ার কোনো লিড আমাদের হাতে নেই, তুমি বুঝতেই পারছো। তুমি তাদের দেখেছো, অল্প হোক বেশি হোক দেখেছো, তাই তোমার ভরসাতেই আমরা খুঁজে বার করতে চাইছি লোকগুলোকে। এখন তুমি ভালো করে মনে করে বলো তো তাদের ব্যাপারে তেমন কিছু কি ছিল যা তুমি দেখেছিলে, যা থেকে ওদের খুঁজে বের করা যায়। অবিনাশ, তুমি আমাদের সাহায্য না করলে আমরা কিন্তু এই মুহূর্তে কিচ্ছুটি করতে পারবো না, কিচ্ছু না। অবিনাশ ইন্সপেক্টর রুদ্রের দিকে তাকিয়ে কেমন যেন থমকে গেল। একজন পুলিশ অফিসার তার কাছে এভাবে সাহায্য চাইছে, ব্যাপারটা প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না বোধহয়। তারপর থমকে গিয়ে নিজের মনের ভাবটাকে একটু স্বাভাবিক করে সে বলল, স্যার, তেমন কিছুই তো মনে নেই, তবে তাদের পরনে একটা কালো রঙের জামার মতো কি বেশ ছিল, মানে গোটা শরীরই কালো কাপড় দিয়ে ঢাকা, এমনকি গোটা মুখটা ঢাকা। মনে হয় শুধুমাত্র দুটো চোখই খোলা ছিল। অনেকটা দূর থেকে দেখেছিলাম তো। তবে স্যার, পালানোর সময় যখন আমি ওখান থেকে একটু সরে আসি তখন মনে হয়েছিল পেছন থেকে কেউ একটা নাম ধরে ডেকেছিল কারোর। এই কথায় রুদ্র আর দীনেশ দুজনেই কেমন যেন সচকিত হয়ে টেবিলের দিকে আর একটু ঝুঁকে যায়। রুদ্র বলে, কি নাম? কি নাম অবিনাশ? যতটা মনে পড়ছে একটা নাম আমি শুনেছিলাম, জয়ন্ত। হ্যাঁ, জয়ন্ত, এমনটাই কিছু একটা আমি শুনেছিলাম। ওকে অবিনাশ, সেটাই হবে। এখন তুমি আসতে পারো, তবে শহর ছেড়ে কোথাও যাবে না, বুঝতেই পারছো? তুমি আমাদের একমাত্র প্রমাণ, আর যদি কিছু মনে পড়ে অবশ্যই আমায় জানাবে।
এখানে আসার সময় অবিনাশ যতটা ভয় পেয়েছিল এখন কিন্তু ততটা ভয় পেল না। তার যেন এখন একটু স্বাভাবিক লাগছে। কেমন যেন মনে হচ্ছিল সেই অপরাধীদের খুঁজে বের করাটা দরকার, সত্যিই দরকার। ওই নামটা নিয়ে রুদ্র উঠে পড়তে লাগলো। আগের প্রত্যেকটা ভিকটিম এবং শেষের ভিকটিমের সাথে খোঁজ খবর চালিয়ে ওরা এই নামটা কোথাও থেকে মেলানো যায় কিনা সেই খোঁজ চালাতে লাগলো। অবশেষে দীনেশ একটা খবর খুঁজে বের করলো। শেষ অর্থাৎ রজত রায়ের সাথে জয়ন্ত নামে একজনের সম্পর্ক রয়েছে, কিন্তু সেই জয়ন্ত রায় যে এখন কোথায় আছে সে ব্যাপারে কেউ কিছুই বলতে পারল না। এমনকি জয়ন্ত রায় নাকি বেশ কিছুদিন ধরেই তার বাড়িতে নেই, অন্য কোথাও গিয়েছে। এমন একটা উড়ো খবর দীনেশের কানে এসে পৌঁছল, আর সেই খবরটা সত্যি কিনা তা প্রমাণ করার জন্য দীনেশ জয়ন্তর খবর বের করতে তার বাড়িতে গিয়ে পৌঁছল। স্যার, জয়ন্তর বাড়িতে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি জয়ন্ত প্রায় 2 মাস ধরে নিরুদ্দেশ, সে বাড়ি ফিরছে না। আর একটা কথা স্যার, এই মাস 2 ধরেই আমাদের এদিকে খুনগুলো হয়ে চলেছে। তার মানে এটা তো হতেই পারে জয়ন্ত ওই দলে রয়েছে। কিন্তু শুধু জয়ন্তর ব্যাপারে খোঁজ নিলেই তো হবে না। এরপরে কে খুন হবে সেটা খুঁজে বার করতে না পারলে আমরা অপরাধীদের আটকাতে পারবো না। দেখো দীনেশ, আমি কিছু ডাটা তৈরি করেছি। এই শহরে খুন হওয়ার মতো আর যারা রয়েছেন তাদের একটা লিস্ট আমি বানিয়ে ফেলেছি। তবে সেই লিস্টে প্রায় 200 জনেরও বেশি নাম রয়েছে। আসল সমস্যা হলো এই 200 জনের বিরুদ্ধে বেশ কিছু অপরাধের দাবি কিংবা এমন কিছু রয়েছে যেগুলোতে এদের সোজাসুজি অপরাধী বলে প্রমাণ করা যাবে। তবে সঠিক প্রমাণের অভাবে এদের শাস্তি দেওয়া সম্ভব নয়। এটা শুধু এই লিস্টের কথা বলছি। বাকি সামান্য অপরাধীদের যদি ধরতে থাকি তাহলে গোটা শহরের প্রায় অর্ধেকটাই আমাদের লিস্টে চলে আসবে। যে 6 জন মারা গেছে সেই 6 জনের অপরাধের হিসেবে কিন্তু আমার লিস্ট তৈরি করা হয়ে গেছে। এবার খুঁজে দেখো তো এই লিস্ট থেকে ঠিক কাকে কাকে প্রথমে অনুসরণ করবে। দীনেশ অবাক হয়ে তাকিয়ে সামনে রাখা দুটো পাতা তুলে নিল। সত্যি 200 জনের নামের লিস্ট, তাছাড়া তাদের ঠিকানা এবং তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন লেখা রয়েছে। দীনেশ বুঝতে পারল ইন্সপেক্টর রুদ্র নিজের জায়গায় বসে শুধুমাত্র তাদের দেওয়া খবরের আশা করেন না, তিনি নিজে নিজে সমস্ত খুনের প্যাটার্ন, পরবর্তী টার্গেট, এই সব কিছু খোঁজার চেষ্টা করেন। আমার মনে হয় 200 জনের ওপরই একবার পুলিশি পাহারা ব্যবস্থা করা দরকার। তারপর যাদের পিছনে দেখা যাবে ওই 5 জন কিংবা 1 জনের কাউকে অনুসরণ করতে, তারপর তাকেই আমরা প্রোটেক্ট করব। দীনেশের কথায় রুদ্র হেসে ফেলল, তারপর বলল, 200 জন শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে দীনেশ। 200 জনকে অনুসরণ করতে গেলে কম করেও আমাকে 200 জন লোককে নিয়োগ করতে হবে, বুঝলে? কিন্তু সেটা কি সহজ কাজ হবে? ঝোঁকের মাথায় কথাটা বলে বসলেও এখন দীনেশ নিজেও বুঝতে পারল কাজটা সহজ নয়। তাই বলল, তাহলে স্যার এখন কি করা যাবে? রুদ্র ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে শহরের ম্যাপের একটা ছোট্ট জায়গায় গোল করে সার্কেল করে বলল, জয়ন্তর বাড়ির উপর নজর রাখো। আর এই মুহূর্তে খোঁজ নিয়ে দেখো শহর থেকে আর 4 জন কারা নিখোঁজ হয়েছে অনেকদিন ধরে। তুমি জয়ন্তর বাড়ি গিয়েছিলে, সেই ব্যাপারটা নিশ্চয়ই ওরা নজর করেছে। আর তাই আমার মনে হয় জয়ন্ত একবার না একবার হলেও তার বাড়িতে যাবে। এটা স্যার তো আমার মাথায় এতক্ষণ আসেনি কেন, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, বাকি 4 জনের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি, কিন্তু ততক্ষণে আপনি কি করবেন স্যার? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভেবেছেন। আমি অন্য একটা কাজ করব দীনেশ। এই 200 জনের মধ্যে থেকে ঠিক কাদের কাদের খুন হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা আমায় খুঁজে বের করতে হবে। তারপর পাহারা দেওয়ার কাজটা সহজ হবে। অন্তত 10 জনকে বার করতে পারলে 10 জনের জন্য পুলিশি পাহারা দেওয়া যেতে পারে, কিন্তু 200 জনকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ওদের দলের বাকি 2 জন কোথায় যেন গেছে। তারা আসার আগেই দীনেশ বেরিয়ে এলো, আর সেদিন রাতেই ওরা একটা দুঃসংবাদ পেল। সেদিন রাতে রুদ্র নিজের ঘরে বসেছিল, বাকি 2 জন লোকের একজন দৌড়তে দৌড়তে সেখানে এলো। তারপর রুদ্র তাকিয়ে দেখল তার কাপড়ে রক্ত লেগে রয়েছে। রুদ্র চমকে উঠে তাড়াতাড়ি বাইরে যায়, তারপর বলে, কি হয়েছে? তোমার জামায় এত রক্ত কেন? লোকটা একবার রুদ্রর দিকে তাকিয়ে তারপর তাড়াতাড়ি তাকে বাইরে নিয়ে এলো। বাইরে খোলা জায়গাটার একপাশে কেউ একজন শুয়ে রয়েছে, তা বোঝা যাচ্ছে। রুদ্র তাড়াতাড়ি হাতে টর্চ লাইটটা জ্বালতেই দেখা গেল 2 জনের একজন সেখানে শুয়ে রয়েছে। তার বুকের একপাশে বোধহয় একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে রক্ত। রুদ্র চমকে উঠে
তাড়াতাড়ি সামনে এগিয়ে যেই লোকটাকে তুলে ধরে, তারপর বলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সামনে পড়ে থাকা লোকটা রুদ্রর একটা হাত ধরে ফেলে, অতি কষ্টে বলে, স্যার স্যার অ্যাম্বুলেন্স ডেকে আর কোনো লাভ নেই। আমি বুঝতে পারছি আমি আর বাঁচব না। তবে তার আগে আপনাকে কয়েকটা কথা বলে যেতে চাই। আমরা দুজন আপনার কথা মতো কাজ করছিলাম, ভিক্টিমের বাড়ির আশেপাশে নজর রাখছিলাম। সেখান থেকে চলে আসছে ঠিক তখনই আমাদের উপর 5 জনের একটা দল হামলা করে। অতর্কিতে হামলা করে আমার বুকের মাঝে একটা ছুরি পিঁধিয়ে দেয়। তারপর আমি আর ও মিলে তাদের তাড়িয়ে দিতে পারলেও আঘাতটা আমার লেগেই যায়। তারা সেখানে অপেক্ষা করেনি, আমার বুকে ছুরিটা বসিয়ে দিয়েই পালিয়ে যায়। স্যার স্যার আপনি ওদের ছাড়বেন না, ওদের আপনি। লোকটা কথাটা শেষ করতে পারল না। ইন্সপেক্টর রুদ্রের দুটো হাতের মধ্যেই সে কেমন যেন এলিয়ে পড়ল। দিনেশ ফিরে আসে যখন, তখন সময়টা 7টা। সে ফিরে এসেই কেমন যেন অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি তাদের ওপরেও কেউ আক্রমণ করতে পারে। তবে সেদিন ওই লোকটা তার উপর আক্রমণ করেছিল পালাবার জন্য। তবে অকারণে তাদের ওপর কেউ হামলা করবে সেটা ভাবতে দিনেশের খানিকটা সময় লেগে গেল। ততক্ষণ মৃতদেহ তার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা এখন রইল 3 জন। ইন্সপেক্টর রুদ্রের মুখটা কেমন যেন লাল হয়ে গেছে। তার একটা লোকের মৃত্যু তাকে কেমন যেন শক্ত পাথরের মতো করে দিয়েছে। চাপা গলায় কাটা কাটা উচ্চারণে এসে বলল, দিনেশ, যেভাবেই হোক তুমি জয়ন্তকে খুঁজে বার করো। ওকে খুঁজে বার করতে পারলেই বাকি গোটা দলটাকে খুঁজে পাওয়া যাবে। আমি আমার সঙ্গের মৃত্যুর প্রতিশোধ নেবই, আমি নেবই প্রতিশোধ। রাতের অন্ধকারে 5 জনের একটা দল হানা দিয়েছিল একটা বাড়ির ওপরে। তারা অন্ধকারে শরীর মিশিয়ে বসেছিল সেই বাড়ির পাঁচিলের একপাশে। তারপর ধীরে ধীরে বাড়ির সব আলো যখন নিভে গেল, তখন তারা বাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে একসময় কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আসলে ওরা অনুসরণ করে চলেছিল একটা নির্দিষ্ট কাউকে। তবে ওরা জানতো না ঠিক সেই সময় অন্ধকারে আরও একজন যেন অনুসরণ করে চলল ওদের। একসময় 5 জনের গোটা দল বাড়িতে মিশে গেল অন্ধকারে। আর ঠিক তখনই অন্ধকারে একটা কালো ছায়ামূর্তি এসে দাঁড়ালো পাঁচিলের ঠিক কাছে। ইন্সপেক্টর রুদ্রের নির্দেশে জয়ন্তর মাকে তুলে আনা হলো থানায়। সামনে বসলো ইন্সপেক্টর রুদ্র। তারপর কড়া গলায় বলল, সত্যি করে বলুন, আপনার ছেলে কি এর মধ্যে আপনার কাছে এসেছিল? না, আসেনি। আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যা কথা বলছেন আপনি। আমি নিজে দেখেছি আপনার ছেলে আপনার বাড়িতে এসেছে। সে আপনার বাড়িতেই এসেছিল পরশুদিন রাতে, তাই না? না, আমি সত্যি কথা বলছি, আমার ছেলে আসেনি। রুদ্র টেবিলের ওপর খানিকটা ঝুঁকে এল। তারপর নিজের পিস্তলটা টেবিলের একপাশে রেখে ঠান্ডা ধরা গলায় বলল, দেখুন, আপনি সত্যি কথা বললে আপনার ছেলে বেঁচে যেতে পারে। আপনার ছেলেকে যদি আমরা ধরতে পারি তাহলে তাকে কিছুটা শাস্তি দিয়ে তারপর আমরা ছেড়ে দেব। কিন্তু যদি ধরতে না পারি আর যদি পুলিশের এনকাউন্টারের খাতায় তার নাম চলে যায় তাহলে তো বুঝতেই পারছেন একেবারে। কথাটা বলে ইন্সপেক্টর রুদ্র একটা অদ্ভুত কায়দায় পিস্তলটা তুলে নিয়ে শূন্যে গুলি ছোঁড়ার ভঙ্গি করল। তারপর আবার বলল, ছেলে মরে যাওয়ার থেকে বেঁচে থাকাটাই কি ভালো নয়? এবার আপনি যা ভালো বুঝবেন। দিনেশ, ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও।
উনি যখন চান ওনার ছেলে মারা যাক তাহলে? দীনেশ প্রথমটা কিছুই বুঝতে পারেনি। তারপর যখন বুঝতে পারল তখন উঠে এসে ঘরের দরজাটা খুলে দিল। তারপর মহিলার দিকে এগিয়ে গিয়ে বলল, যান, আপনি চলে যান, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনাকে খুবই বিরক্ত করা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। আপনি আসতে পারেন। কিন্তু মহিলার ওঠার কোনো নামগন্ধ নেই। সে কেমন যেন পাথরের মূর্তির মতো তার চেয়ারে বসে রয়েছে, যেন তার মনের মধ্যে অদ্ভুত একটা দ্বন্দ্ব চলছে। দীনেশ এগিয়ে গিয়ে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুদ্র হাত তুলে তাকে থামিয়ে দিল। তারপর বলল, দীনেশ, তুমি একবার বাইরে গিয়ে দাঁড়াও তো। দীনেশের না করার মতো কোনো কারণ ছিল না। সে সোজা বাইরে চলে এলো। এদিকে বাইরে তখন পুলিশের বড়বাবু সামন্ত রয়েছে, একজন কনস্টেবল রয়েছে। দীনেশকে বাইরে আসতে দেখে সামন্ত এগিয়ে এসে বলল, এই যে দীনেশ, ব্যাপারটা কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে মহিলা, ওনাকে তুলে এনেছো, কি করছো কি? আর খুনের ব্যাপারে কোনো কিছু জানতে পারলে? আমায় তো কেউ কিছু বলছোই না। স্যার, খুনির ব্যাপারে অনেক কিছুই জানা গেছে, তবে এই মুহূর্তে আপনাকে কোনো কিছুই বলা সম্ভব নয়। পুরো ব্যাপারটা কনফিডেন্সিয়াল। এইটুকুনি বলতে পারি, ভেতরে যে মহিলাকে ডেকে নিয়ে আনা হয়েছিল তার উপরে এই মুহূর্তে অনেক কিছু নির্ভর করছে। তার কথাতেই আমরা গোটা দলটাকে ধরতে পারবো। তাই এটা শুধু শুধু নয় স্যার, কারণ রয়েছে। সামন্ত কিছু বুঝতে পারলেন না, হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর আবার বন্ধ দরজাটার দিকে একবার তাকালেন। দীনেশ বাইরে গিয়ে দাঁড়ালো। ওদিকে কি কি কথা হবে তার সবটাই বোধহয় দীনেশের জানা। তবে দীনেশ বাইরে বেরিয়ে এলেও একটা হাসি তার মুখে লেগেই রইল। তবে তার হাসির কারণটা ঠিক বোঝা গেল না। জয়ন্তের মায়ের কাছ থেকে অনেক কিছুই জানা গেল, আর সেই মতো ওই 5 জনের দলের পরবর্তী টার্গেট কে সে ব্যাপারেও সমস্ত কিছু জয়ন্ত তার মাকে বলে এসেছিল। তিনি ছেলের কথা ভেবে ভয়ে ভীত হয়ে সমস্ত কিছু বলে দিলেন রুদ্রকে। এই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হলো বটে, তবে 2 জন পুলিশের লোক সাদা পোশাকে নজর রাখল তার বাড়ির ওপর, যাতে তার কোনো ক্ষতি না হয়, এবং তার বাড়িতে জয়ন্ত এলে তাকে তখনই গ্রেপ্তার করে নেওয়ার মতো আদেশ দেওয়া হলো ওই 2 জন পুলিশকে। কিন্তু জয়ন্ত সেদিন রাতে এলো না। পরদিন রাতে একজনের ওপর হামলা করার কথা রয়েছে। রুদ্র আর দীনেশ তৈরি হয়েই ছিল, এবারই তাদেরকে ধরতে হবে, না হলে হবে না। কারণ এটাই তাদের শেষ শিকার। এই 7 জন মানুষের সাথে 5 জনের দলের কিছু একটা সম্পর্ক আছে, সেই কারণেই এরা কাজটা করছে। জয়ন্তর মায়ের কাছ থেকে গোটা ব্যাপারটার অনেকটাই জানা ছিল, আর সেই মতো রুদ্র বুঝতে পেরেছিল পরদিন রাতে তাদের ধরতে না পারলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। আর তাদের খুঁজে পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আনা যাবে না, তাই তাদের হাতে নাতেই ধরতে হবে। সেই মতো পরদিন রাতে রুদ্রের সাথে থাকা সেই 2 জন লোক রাতের অন্ধকারে কালো পোশাক গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। একটা বাড়ির পেছনের দিকের পাঁচিলের আড়ালে তারা লক্ষ্য রাখতে শুরু করল। তারা জানতো এই বাড়ির লোক রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। আসলে সে যেখানে কাজ করে সেখানে তার রাতের বেলা কাজ রয়েছে, আর সেই মতো তাকে রাতের বেলা বেরিয়ে যেতে হবে। ওরা অপেক্ষা করতে লাগলো, আর অপেক্ষা করতে লাগলো আরো 5 জন। রাতের অন্ধকারে গায়ে গা মিশিয়ে বসে রইল চাতক পাখির মতো, কখন সেই লোকটা বাড়ি থেকে বেরিয়ে আসবে তাই। এদিকে প্রবীর হালদার একজন সরকারি চাকুরিজীবী, তবে সরকারি চাকরির পাশাপাশি রাতের বেলা তিনি অন্য একটা কাজও করেন। সেই কাজটা যে খুব সোজা পথে তা বলা যায় না, তবে সেই কাজটা কি তা অন্য কেউ জানে না। তবে বাড়ির লোক জানে তিনি রাতের বেলা মাঝে মাঝে বেরিয়ে যান তার একটা ব্যবসার কাজের উদ্দেশ্যে। তিনি আবার ভোর রাত্রের দিকে ফিরে আসেন। তার আসল কাজটা হলো একটা ওষুধের কোম্পানির হোলসেলার। সেখানে পুরনো এক্সপায়ারি ওষুধগুলোকে আবার নতুন করে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়ার কাজ করা হয়। সেই কাজটার অনেকটাই তিনি নিজে দেখেন, তাই রাতের বেলা বেরিয়ে পড়তে হয় তাকে। সেখানে কাজ হয় রাতের বেলা, গোটা দিন সেটা আসলে অতি সাধারণ একটা ওষুধের হোলসেল কারবার। তবে রাতের বেলা সেই হোলসেল কারবারের আড়ালে বন্ধ গোটা জায়গাটার ভেতরে অল্প আলোতে এমন একটা বিভৎস কাজ চলে। গোটা শহরে যে এর মধ্যে 6-6টা খুন হয়ে গেছে সে কথা প্রবীর হালদার জানত, কিন্তু তাকে যে কেউ খুন করবে এমনটা সে স্বপ্নেও ভাবতে পারি। তার উচ্চতা প্রায় 6 ফুটের মতো, তাগড়াই চেহারা। তাছাড়া তার কোমরে সবসময় একটা রিভলভার গোঁজা থাকে।
যদিও সেটা লাইসেন্স নেই, তবুও রিভলভার কেনাটা আজকের দিনে খুব একটা কঠিন কাজ নয়। টাকা থাকলে এখন সব কিছুই করা যায়। যে বাজারে টাকা দিয়ে নারী কেনা যায়, সে বাজারে টাকা দিয়ে কেনা যাবে না এমন কিছু আছে নাকি? প্রবীর হালদারের মনে ভয়ের চিহ্ন মাত্র ছিল না। আস্তে আস্তে খানিকটা এগিয়ে আসতেই হঠাৎ প্রবীর হালদারের মনে হলো তার পিছু পিছু কেউ আসছে। পেছনে তাকাতে কিন্তু কাউকে দেখা গেল না। আর ওখানে একটু এগিয়ে গিয়ে সাধারণ লোকালয় পেরিয়ে যখন ফাঁকা জায়গার মধ্যে প্রবীর হালদার এসে পড়ল, ঠিক তখনই পেছন থেকে 4টে কালো মূর্তি এসে তার সামনে দাঁড়ালো। কে তোমরা? মূর্তিগুলোর কাছ থেকে কোনো কথা কিন্তু ভেসে এলো না। এদিকে তাদের অনুসরণ করা রুদ্র, দীনেশ এবং আরেকজন 4 জনের দল দেখে একটু অবাক হলো। 5 জন থাকার কথা ছিল, তাহলে 4 জন রয়েছে কেন? রুদ্র পিস্তল তুলে সামনে এগিয়ে গেল, তারপর গলা তুলে বলল, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, একটু নড়াচড়া করার চেষ্টা করলে কিন্তু। রুদ্র খানিকটা এগিয়ে গিয়েছিল, তাকে দেখে প্রবীর হালদার মনে খানিকটা বল পেলেন। তিনি একটু এগিয়ে রুদ্রের দিকে আসতে যাবে, এমন সময় হঠাৎ করে একটা অভাবনীয় কাণ্ড ঘটে গেল। রুদ্রের মাথার ঠিক পাশটায় কেউ যেন একটা রিভলভারের নল ঠেকালো, তারপর চেনা গলায় বলল, কাজটা করতে দিন স্যার। এই একটা খুন হয়ে গেলে ওদের কাজটা সম্পন্ন হবে। যে লোকটাকে আপনি বাঁচাতে চাইছেন সে কিন্তু ভালো নয় স্যার। রুদ্রের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা একটু চমকে উঠে এগিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু রুদ্র তাকে বাধা দিল। রুদ্র যেন চমকায়নি, সে সেভাবেই বলল, দীনেশ, তুমি যে সব কিছুর পেছনে আছো সেটা আমি আগে জানতে পেরেছিলাম, কিন্তু কিছু বলিনি। রিভলভারটা ফেলে দাও দীনেশ। তুমি নিজেও জানো তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। অন্যায়? হ্যাঁ, পুলিশের পোশাক পরে ওই ওপরের তলায় বসে থাকা মানুষদের পা চাটাটা কি ন্যায় স্যার? আর যে সমস্ত সাধারণ মানুষ বড় লোকদের অত্যাচার এবং আইনের বোকামির জন্য পথে নেমে এসছে, তাদের সাহায্য করাটা অন্যায়? আর স্যার, আমি দীনেশ নিজের গোটা পরিবার হারিয়েছি এই প্রবীর হালদারদের মতো স্বার্থান্বেষী অর্থলোভী মানুষদের জন্য। স্যার, আর নিজের চোখের সামনে ছোট মেয়েটাকে মরে যেতে দেখেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি স্যার, কিচ্ছু না। আমার শরীরেও তো পুলিশের পোশাক ছিল, তাহলে আমি কেন পারলাম না? আমার মেয়ে মারা গিয়েছিল জাল ওষুধে স্যার, কিন্তু যখন ব্যাপারটা নিয়ে আমি ওপর তলায় জানিয়েছিলাম, তখন তারা কি করলো জানেন? হ্যাঁ, তারা আমায় চুপ করে থাকতে বলেছিল এসবের পেছনে অনেকে রয়েছে, আমি অত দূর পৌঁছাতে পারবো না, তার আগে আমি ধুলো হয়ে যাব। আমাদের সামন্তবাবু যেমনই হোক না কেন, তিনি যেমন কখনোই ম্যারাথনে দৌড়াতে পারবেন না, তেমনই তিনি কখনোই অন্যায়কে বরদাস্ত করেন না। আর তাই তিনি এখনো এত বছর ধরে একইভাবে রয়ে গেছেন। কোনো উন্নতি হয়নি, কোনো উন্নতি না। দীনেশ কথাগুলো বলে চলেছিল। প্রবীর হালদার আস্তে আস্তে এসে পৌঁছেছিল রুদ্রের কাছে। বাকি 4 জন অন্ধকারে আগের মতোই দাঁড়িয়েছিল। রুদ্রের সেই লোকটা কোনো রকমে কোমরে গুঁজে রাখা ছুরিতে হাত দিয়ে দাঁড়িয়েছিল। রুদ্রের নির্দেশ পাওয়া না পর্যন্ত কিছুই করা ঠিক হবে না। দেখো দীনেশ, তোমার সাথে বা ওদের সাথে যা হয়েছে তার সমস্তটাই অন্যায় হয়েছে, তবে এই শাস্তি আইন দেবে। আইন কখনোই খারাপ হতে পারে না। আইনের মাথায় যারা বসে থাকে কিংবা যাদের হাতে আইন রয়েছে, তারা খারাপ হলে তখনই খারাপ হয় আইন। তুমি একজন পুলিশ হয়ে আইনের উপর ভরসা হারিয়ে ফেললে কি করে হবে দীনেশ? এখনো সময় আছে, তোমরা পুলিশের কাছে সারেন্ডার করো। আমি কথা দিচ্ছি তোমাদের শাস্তির মেয়াদ আমি কমিয়ে দেব। দীনেশ হাসল, তারপর বলল, স্যার, আপনার সাথে এই কদিন কাজ করে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আপনি মানুষটা খারাপ নন, কিন্তু আমরা যে নিরুপায় স্যার, আমাদের যে কাজটা করতেই হবে। সরি স্যার। কথাটা বলেই দীনেশ অদ্ভুতভাবে রিভলভারটা সরিয়ে নিয়ে তাক করলো প্রবীর হালদারের দিকে। গুলিটা চালানোর আগের মুহূর্তে রুদ্রের সাথে সেই লোকটা তার হাতের একটা ধাক্কায় দীনেশের হাতটা উপরের দিকে তুলে দিতেই রিভলভারটা গেল ছিটকে, আর গুলিটা চলল আকাশের দিকে। প্রবীর হালদার ভয় দৌড় দিলেন নিজের বাড়ির দিকে। ঠিক সেই মুহূর্তে বাকি 4 জন ছুটে এলো তার দিকে। ব্যাপারটার আকস্মিকতায় রুদ্র সামান্য সময়ের জন্য চমকে গেলেও তারপরেই তার সম্বিত ফিরে এলো। তিনি নিজের হাতে রিভলভারটা সামনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এক পাও নড়বে না কেউ, একবার নড়লে কিন্তু আমি গুলি চালাবো। এদিকে দীনেশকে ততক্ষণ সেই লোকটা পেছনের দিক থেকে জাপটে ধরে রেখেছে।
সামনে 4 জন অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তারপর তাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ল রুদ্রের ওপর। রুদ্র তখন অদ্ভুত একটা কাজ করে বসল। হঠাৎ করে মুখের ভেতর আঙুল ঢুকিয়ে একটা শীষ দিল, আর তার শীষের সাথে সাথে অন্ধকারে চারপাশে যেন আলোয় ভরে গেল। তখনই দেখা গেল যেন 20-22 জন পুলিশের একটা দল এসে উপস্থিত সেখানে। 4 জনকে চারপাশ থেকে ঘিরে ফেলল তারা। সেই 4 জনকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে এবং দীনেশকেও ধরিয়ে দেওয়া হলো। সেই 4 জনের কাছ থেকে বেরিয়ে এলো ছুরি। সবাইকে গ্রেপ্তার করা হলো। সামন্তবাবু এসে রুদ্রের সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি না থাকলেই গোটা দলটাকে ধরাই যেত না। কিন্তু দীনেশ যে এই সব কিছুর পিছনে আছে তা কিন্তু আমি বুঝতে পারিনি। ছেলেটা কিন্তু খারাপ নয় স্যার। যে 5 জনকে আমরা ধরেছি সামন্তবাবু, তাদের মধ্যে কেউই খারাপ নয়, কিন্তু সময় তাদের দিয়ে খারাপ কাজগুলো করিয়ে নিয়েছে। এখন আর কিছুই করার নেই। চেষ্টা করতে হবে যাতে ওদের শাস্তির মেয়াদ কম হয়, না হলে ওরা বাইরে বেরিয়ে এলে এবার কিন্তু সেই একই কাজ করবে। চিন্তা নেই স্যার, এই ব্যাপারটা আমি দেখব। কিন্তু আপনি সন্দেহ করলেন কি করে যে দীনেশ এই সব কিছুর মধ্যে রয়েছে? আর আপনি এত পুলিশের ব্যবস্থা করলেনই বা কেন? দীনেশকে প্রথমে সন্দেহ হয়নি, সন্দেহ হয়েছিল পরে, যখন জয়ন্তর নামটা বলার পরে দীনেশ খুব তাড়াতাড়ি জয়ন্তর বাড়ি খুঁজে পেয়েছিল। তারপর সেদিন জয়ন্তর মাকে জেরা করার সময় জয়ন্তর মা কিন্তু বারবার অদ্ভুতভাবে দীনেশের দিকে তাকাচ্ছিল এবং দীনেশও বারবার চাইছিল তাকে ছেড়ে দিতে। তাই আমি ইচ্ছে করি জয়ন্তর মায়ের সাথে কথা বলার সময় দীনেশকে বাইরে পাঠিয়ে দিই। কিন্তু আমার সাথে থাকা লোকটাকে বোধহয় দীনেশ মানেনি। দীনেশ সে তাহলে ঠিক চিনতে পারত। স্যার, সব কাজ যখন হয়ে গেছে, সকলেই যখন ধরা পড়েছে, তাহলে তো কেসটা সমাধান হয়েই গেল। আপনি কি তাহলে আজই ফিরে যাবেন? হ্যাঁ সামন্তবাবু, আমার যে আর এখানে থাকা চলবে না। আমায় বেরিয়ে যেতে হবে আবার কোথাও। কোনো না কোনো কেস আমার জন্য তৈরি হয়ে আছে, বুঝতে পারলেন? নিজের মতো ফাঁকা থাকার সময় এখন আর একদমই পাই না সামন্তবাবু। মাঝে মাঝে মনে হয় এসব ছেড়ে সারা কোথাও দূরে পালিয়ে যাব, দূরে হিমালয়ে গিয়ে তপস্যা করব। সবাই আস্তে আস্তে যে যার মতো ফিরে গেল। কবির হালদার নিজের সমস্ত দোষ স্বীকার করলেন আইনের কাছে। তারও শাস্তি হলো, বাকি 4 জনেরও শাস্তি হলো। এমনকি দীনেশ তার চাকরি হারালো, তারও শাস্তি হলো। ইন্সপেক্টর রুদ্র পরদিনই সকালে সেখান থেকে চলে গেলেন। যাওয়ার আগে একবার থানায় এসে সামন্তবাবুর সাথে দেখা করে বললেন, প্রথম দিন এখানে এসে দীনেশকে আমার কাজের ভালো সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, কিন্তু তখন কি জানতাম আসলে প্রতিপক্ষকেই আমার সঙ্গী হিসেবে বেছে নিচ্ছি। সামন্তবাবু চায়ের কাপে চুমুক দিল। রুদ্রের সামনে রাখা চায়ের কাপে চায়ের উপরে স্তর পড়ে যেতে লাগলো। সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে শুরু করেছে ততক্ষণে। শেষ হলো আজকের গল্প। সুকান্ত দাসের কলমে ইন্সপেক্টর রুদ্র সিরিজের প্রথম গল্প পঞ্চধৃত। ইন্সপেক্টর রুদ্র চরিত্র ছিল আমাদের সবার প্রিয় গল্প দাদুর আসর এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার। আজকের গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট এবং কথকথা থেকে সায়ন্তন। অন্যান্য চরিত্রে শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে মলয়, নীলাঞ্জন, অভি, বং স্টোরি হাব থেকে নীল, মহুয়া আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে শুভদীপ। বিশেষ সহযোগিতায় রুবিনা। আবহ, শব্দগ্রহণ এবং ভিডিওগ্রাফিক্সে হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে।
এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো নতুন ভিডিও এলে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আসবো ফিরে আবার কোনো নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।